নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উন্নত তথ্য প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথম লাইভ কনসালটেশনের মধ্যে দিয়ে শুরু হয় টেলিমেডিসিনের সুবিধা। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে ফের চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের মেটিলি ব্লকের গৌরীগাঁও গ্রামের মার্সি ফেলোশিপ চার্চে যান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে বৈঠকের আগেই আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় তাকে। এমনকি মাদলও বাজান মুখ্যমন্ত্রী। গির্জার ভেতরে তিনি গান গেয়ে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন। তারপর গির্জার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের সাথে কুশল বিনিময় করেন। বৈঠক করেন খ্রিস্টান ধর্মগুরুদের সাথে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যাশিতভাবেই আক্রমণ করেন কেন্দ্রকে। তিনি জানান, কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাসের তালিকা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তে পাহাড়ে 10 লক্ষ মানুষ বেকার। রাজ্য সরকার নিজের উদ্যোগে 50 দিনের কাজ চালু করেছে। কেন্দ্র না দিলে রাজ্য সরকার আবাসের ব্যবস্থা করে দেবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাক করুন না, একটু ব্যাক করে যান। আমি যেহেতু গুড ফ্রাইডে ছিল, ইস্টার স্যাটারডে ছিল, ইস্টার সানডে ছিল, সেই জন্য একটু প্রে করতে এসেছিলাম। গতকাল আমি মহাকাল মন্দিরেও গেছিলাম আলিপুরদুয়ার থেকে ফিরবার পথে। রমজান মাসও চলছে। সবার জন্যই আমার অনেক অনেক অভিনন্দন। কোথাও রাজবংশী ভাষা, কোথাও সাদ্রি ভাষা, কোথাও গোর্খা ভাষা, কোথাও নেপালি ভাষা, কোথাও বাঙালি ভাষা, সব কিছু নিয়েই কিন্তু মানুষ চলে, সর্বধর্ম সমন্বয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ ফাদারদের কাছে, তারা আমাকে অ্যালাউ করেছেন প্রে করার জন্য, শান্তির জন্য। এরপর আমাদের আশ্রমের যে ওল্ড এজ হোম আছে তাদের সবার সাথেও দেখা করলাম। এবং আজকে অনেক আমার কাছে এসেছিল, ও আমাকে একটা ব্যাপার জানালো যে এখানে প্রায় 10 লক্ষ শ্রমিক যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন, বুড়ি নতুন সাব ডিভিশন করে দেওয়া থেকে শুরু করে, জলপাইগুড়িতে বিশ্বমানের ক্রীড়া কেন্দ্র করে দেওয়া থেকে শুরু করে, গাজলডোবা যেটা ভোরের আলো থেকে শুরু করে, কত রিসর্ট তৈরি হচ্ছে, এতে তো এমপ্লয়মেন্ট বাড়ে, কত হোটেল তৈরি হচ্ছে। আজকে সবচেয়ে আমি খুশি যে পাহাড়, তরাই, জঙ্গল মহল, তরাই ডুয়ার সবাই শান্তিতে আছে আর একসাথে আছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। শান্তির বিকল্প অশান্তি হতে পারে না। তাই আমি অনুরোধ করব, কোনো প্রোগ্রাম আসবে, কোনো ফেস্টিভ্যাল আসবে, কিন্তু সবাই যেন সবার ফেস্টিভ্যালকে আমরা সম্মান করি। আমরা যেন ফেস্টিভ্যালকে দাঙ্গার পর্যায়ে কখনো নিয়ে নেওয়া যায়, কারণ দাঙ্গাকে মানুষ ঘৃণা করে, কিন্তু ফেস্টিভ্যালকে মানুষ সম্মান করে। আমি সবসময় বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। দিদি, পাহাড়ি বিমলগুরু এবার বিজেপিকে সাপোর্ট করছে। আমি এসব নিয়ে কোনো কথা বলছি না, কারণ এগুলো আমার এখতিয়ার নয়। দিদি হ্যাঁ, সমস্যা নেই। আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছে, মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে। রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি, মাথার আশ্রয়, এটা প্রশাসন দেখছে, সময় মতো ওরা করবে। এই গ্রামের গা ঘেঁষে ইউপিএ 2 সময় রেল প্রজেক্ট ছিল চালসাতু নকশাল, কাজ শুরু হয়েছিল অনেকটা, তারপর বন্ধ হয়ে যায়। একদম এই গ্রামের পাশে। দেখুন, আপনাদের আমি বলি, এমনকি আপনাদের জলপাইগুড়ি যোগীগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি ময়নাগুড়ি যোগীগোপা থেকে শুরু করে চ্যাংরাবান্ধা মালবাজার থেকে শুরু করে
শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে, জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে, আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে, কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছিলাম। এখন যেগুলো হচ্ছে উপরে প্রলেপ লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে। এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা। কাজে এই কাজগুলো আমি জানতাম 2011-এ আমরা আসবো, তাই 2000 এবং 2001 সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম, আর একবার 2009 সালে আমি ছিলাম, 9 থেকে 11 ইলেকশন পর্যন্ত। আমি যতটা পেরেছি ঠেলে করেছি এবং আরও করব। আগামী দিন যদি এই গভর্নমেন্ট যদি চলে যায়, সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে। জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপির প্রার্থী পাওয়া যাচ্ছিল না বলে কটাক্ষ করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য। আগামী নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন বলে দাবি তার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শহরে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে। মিছিল থেকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল ছাত্র নেতারা। এদিনের প্রচার মিছিলের প্রথম সারিতে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য, প্রার্থী নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, সৈকত চট্টোপাধ্যায় প্রমুখ। এদিনের মিছিল থেকে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য। তিনি জানান বিজেপির প্রার্থী পাওয়া যাচ্ছিল না, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে যেভাবে ছাত্র যুবরা পথে নেমেছেন এটা খুবই আনন্দের বিষয়। তৃণমূল প্রার্থী যেভাবে বিধানসভা ভোটের পর জয়ী হয়ে অ্যাক্টিভ হয়েছেন, তারা নিশ্চিত জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস কয়েক লক্ষ ভোটে জয়ী হবেন। আজকে দেখতে পাচ্ছেন যে এমন একজন ভালো মানুষের সমর্থনে কত পরিমাণ ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছে। আজকে এই মিছিল নিশ্চিন্তে বলা যায় আজকে এই প্রার্থীর সমর্থনে যেভাবে ছাত্র যুবরা কথা নেমেছে এটা অত্যন্ত এক আনন্দের দিক। কেন ছাত্রদের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আছেন তেমন ওদের প্রিয় প্রার্থীবাবু সমানভাবে জনপ্রিয়। তিনি একজন শিক্ষক মানুষ এবং প্রকৃতপক্ষে উনি যে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অল্প কদিনে সেটা বলাই যায়। তিনি বিধানসভায় জেতার পর যেভাবে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, এবার নিশ্চিতভাবে একজন খুব অ্যাক্টিভ এমপি পেতে চলেছে। আমি নিশ্চিত আজ এই নির্বাচনে জলপাইগুড়ি থেকে তিনি বৃহৎ ব্যবধানে জিতবেন এবং এখানে তৃণমূল কংগ্রেস কয়েক লক্ষ ভোটে জয়ী হবে। প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে তো একই দাবি করা হচ্ছে যে গত 5 বছরে যেহেতু তাদেরই লোকসভা আসনে প্রার্থী ছিল, তারাই জয়ী প্রার্থী ছিল। দেখুন, প্রার্থীকে কোথাদিন পাওয়া যায়নি এবং বিজেপির নিজের মহলে যে অন্তর্দ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং 19-এর পরবর্তী বিভিন্ন বিধানসভাগুলো এখানে অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে এবং মোট ভোটের নিরিখ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এটাই প্রমাণ করে আজকের এই নতুন তৃণমূল কংগ্রেসে বাংলার মানুষ যেভাবে আগের সঙ্গে ছিল, আগামী দিনে আরো বেশি করে সঙ্গে থাকবে। বিধ্বংসী ঝড়ের দুদিন পর বৃষ্টির আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে দক্ষিণ সুকান্তনগরের বেশ কিছু পরিবারের। বৃষ্টির আতঙ্ক মাথায় নিয়ে দুদিন ধরে খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের। ফটো তুলেছে, নামও লিখে নিয়ে যাচ্ছে। ঝড়ের দুদিন পর বৃষ্টির আতঙ্কে খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্তনগরের কয়েকশো পরিবারের। রবিবারে টর্নেডো এক লহমায় উড়িয়ে নিয়ে গিয়েছে ওই এলাকার দুস্থ পরিবারগুলোর মাথা গোজার সম্বলটুকু। সেই থেকে মঙ্গলবার পর্যন্ত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে বিরোধী দলনেতা অনেকেই এসেছেন সরকারি আধিকারিকরাও। তোলা হয়েছে ছবিও, লেখা হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের নাম। ব্যাস এই পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুকান্তনগর। মঙ্গলবার সকালে মুখে এক রাশ দুশ্চিন্তার ছায়া নিয়ে বর্তমান অবস্থার এমনটাই বর্ণনা দিলেন ক্ষতিগ্রস্তরা। ঝড়ের দুদিন পরও জোটেনি একটি পলিথিন শিট। এই মুহূর্তে সবথেকে বড় আতঙ্ক বৃষ্টির, কারণ খোলা আকাশের নিচে পড়ে আছে তাদের ঘরের জিনিসপত্র। এদিক থেকে উঠা নেবে, সব দিকে উঠা নেবে। তোমরা তো মিডিয়ার তো। হ্যাঁ
চলে গেল পাইলাম না তো 40টা দিন গ্রাম শুদ্ধ না গ্রামটা শুদ্ধ নিয়ে চলে গেছে। এখন তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আছে। এখন বৃষ্টি ঝড় যদি হয় তাহলে আমাদের পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। আপাতত এই সময়টা কিছু করতে পারতেছে না, যেহেতু আমরা গরিব, আমাদের কিছু পয়সা করি নাই এখন এই অবস্থার মধ্যে। এখন সরকারি কালকে সবাই কিছু আসছিল, ওরা সব কিছু এগুলা দেখে শুনে নাম টাম লেখে টেখে এইসব দেখে শুনে সব কিছু গেছে। এখন ওনাদের আশার মধ্যে আসি যে কিছু একটা ব্যবস্থা যদি করতে পারে। হঠাৎ বৃষ্টি নামলে আমাদের খুবই অবস্থা খারাপ হবে, কেন ঘরের উপরে চাল নেই এবং কি ঘরে রান্না করার কিছু জায়গা নেই, এবং গরু বাছুরেও আছে, এনাও আমাদের কোনো ব্যবস্থাই নেই যে আমরা কোথায় রাখবো না রাখবো। আর এবং আমাদের কতগুলো পরিবার রয়েছে এরকম এখানে, মনে করো এখনও 50-60টা পরিবারের অবস্থা খুব খারাপই আছে, খুব ভালো নাই। মানে এমনি হঠাৎ যদি বৃষ্টিও আসে তাহলে আমরা কোথাও থাকার জায়গার ব্যবস্থা আমরা নাই এখানে। একটা বাড়িতে তো প্রায় 25-30টা টিন নাই। হ্যাঁ হয়েছে এরকম। ওই পাশে গেলে পরে দেখতে পারবা যে এই পাশে যে অবস্থাটা কী খারাপ হয়ে আছে, মানে এমনকি টিনের একটা প্লাস্টিক দিয়ে থাকবে তারও ব্যবস্থা কোনো হয়নি। নাম তো? আমার নাম সঞ্জয় কামতি। খারাপ, আমাদের গরিব মানুষ, আমরা এই মুহূর্তে তো ঠিকঠাক করতে পারবো না। কী করে ঠিকঠাক করবো? লোকের বাড়ি কাজ করি, ঘর দুয়ার যেরকম কোনো রকম ইয়ে করে দিয়ে থাকতে হবে। এখনো তো চাল নেই তো কোনো এখন পর্যন্ত কেউ এসেছে বা? হ্যাঁ, কালকে তো এসেছে, দেখে গেল, নামটাম লিখে গেল, দেখে নিয়ে গেল, কালকে এসেছিল। এখন কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি খারাপ, ওরা দেখি তদ্দূর কি করবে। হঠাৎ বৃষ্টি নামলে তো ভিজে যাবে, সব ভিজে যাবে। আমাদের এই ঘরে তো সব এই দিকটা চাল নেই, বৃষ্টি আসলে তো ভিজে যাবে। আমার শাশুড়ির তো এই অবস্থা। শাশুড়ির নাম, হ্যাঁ শাশুড়ি তো আমাদের ব্যথা পাইছে। ঝড়ে ঘরে একা ছিল, বাটাম পড়ছে, পড়ে ব্যথা পাইছে। কি নাম শাশুড়ির? সন্ধ্যা সেন। উনিও আহত হয়েছে। আপনার নাম? আমার নাম প্রতিমা সেন। বাইরেই থাকছেন? হ্যাঁ, বাইরেই আমরা আছি। আপনারা যদি আমার সাথ দেন, একটু সাথে থাকেন, তাহলে সহযোগিতা করেন, ভালো হয়। আমরা তো গরিব মানুষ, এইভাবেই তো দিন কাটাই। মানে এখন পর্যন্ত কোনো সাহায্য বা কিছু না, এখন খালি একটা তিরপাল দিছে, যেদিন চাল উড়ে গেছে সেদিন একটা তিরপালের ব্যবস্থা করে দিছে, আর কোনো এখনো হয়নি, সব খালি ফটো তুলেই নিয়ে গেছে। বৃষ্টি যদি নামে? বৃষ্টি নামলে এইভাবেই থাকবো, কি করব। জিনিসপত্র ওরকমই ভিজে যাবে, এরকমই ঢাকা ঢুকা দিয়ে তিরপাল দিয়ে রাখছি। কি নাম আপনার? কাঞ্চন সাহা। কি ব্যাপার, আপনারা এইবার কতটা কি করবেন আপনার এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত? যে হিসাবে ঝড় এসছিল সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষয়গ্রস্ত হয়েছে, মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। তো এরকম তো আমরা কোনোদিন এরকম দেখিনি। আমরা শুনেছি বাইরের দেশে এসব, কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, এতে আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং যত সম্ভব আমরা বিডিও অফিস থেকে, আমাদের জিপি থেকে যতটুকু সাহায্য করার আমরা করেছি। এবং অনেকের বক্তব্য যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে শুধু একটা ত্রিপল দিয়ে কি আমাদের হয়? তো আমরা তো তাদেরকেও বলেছি, দেখি আমরা কতটা করতে পারি, আমরা এটা আশ্বাস দিয়েছি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং কোথায় কোথায় মূলত ক্ষতি হয়েছে আপনার এই এলাকায়? আমাদের পাহাড়পুর অঞ্চলের মাহুতপাড়া, জালাদিপাড়া এবং পশ্চিম লাইন, এসব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিটেকনিক্যাল কলেজ ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মানে এখনো কি অনেক জায়গায় লাইন নেই, বিদ্যুতের খুঁটি এখনো অনেক জায়গায় লাইন এখনো বাড়িতে পৌঁছেনি এবং তাদের কমপ্লেন আমাদের কাছে আসছে এবং আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানিয়ে দিই। আমরা যতটা পারি আমরা তাদের পাশে আছি। দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি, ভেস্তে গেল মেয়ের বিয়ে। এমনই করুণ চিত্র ময়নাগুড়ির বার্নিশ গ্রামের একটি পরিবারের। দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি, ঝড় ভেস্তে দিল মেয়ের বিয়ে। কষ্ট করে অর্জন করা সম্পদের বদলে পড়ে রয়েছে শুধুই হাহাকার। ঝড় কেড়ে নিয়েছে শেষ সম্বলটুকুও। ঠিক এমনই করুণ চিত্র জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ গ্রামের একটি পরিবারের।
রবিবার বিকেলের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে একেবারে বদলে গিয়েছে ময়নাগুড়ি শহরের সম্পূর্ণ চিত্র। তছনছ অবস্থা শহর এলাকার। ঘরবাড়ি ভেঙে, গাছ ভেঙে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে রাস্তা জুড়ে। এখনো বিদ্যুৎ সংযোগ ছিন্ন অবস্থায় রয়েছে জলপাইগুড়ির বেশ কিছু এলাকায়। তবে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল জলপাইগুড়ির অন্তর্গত বার্নিশ এলাকায় এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতকাটা কলোনি এলাকায়। এখনো পর্যন্ত জানা গিয়েছে ঝড়ের প্রকোপে মৃত্যু হয়েছে 5 জনের, আহত শতাধিক। মৃতের মধ্যে 2 জন বার্নিশ গ্রামেরই বাসিন্দা। তবে এর মধ্যেও গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা বার্নিশ গ্রামের রায় পরিবারের। কষ্ট করে অর্জিত অর্থ দিয়ে মেয়ের বিয়ের জন্য তৈরি করা ছিল খানিক সোনার গয়না, ছিল বেশ কিছু পরিমাণ নগদ টাকা পয়সাও। ঝড়ের দাপটে গয়না সমেত আস্ত আলমারি উড়ে গিয়েছে। এখন মেয়ের বিয়ের পরিকল্পনা বাদ দিয়ে পরিবার জুড়ে চলছে শুধুই দিশেহারা হাহাকার অবস্থা। জানা গিয়েছে বার্নিশ গ্রাম পঞ্চায়েতেরই শিশুয়াবাড়ি গ্রামের বাসিন্দা কলেন রায়। তার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে, তাই বাড়িতেই আলমারিতে রাখা ছিল সোনার গয়না সহ টাকা পয়সা। তার কথায় ঘূর্ণিঝড়ের দমকা হাওয়া উড়িয়ে নিয়েছে জিনিসপত্র সমেত আস্ত আলমারিটি। তার কষ্টার্জিত সঞ্চয়টুকুও হারিয়ে গিয়েছে ঝড়ের সঙ্গে। টাকা পয়সা গয়নাগাটি কিছুই আর নেই। স্বাভাবিকভাবেই মাথায় হাত ময়নাগুড়ির এই বাসিন্দার। কয়েক মিনিটের ঝড় কেড়ে নিয়েছে অনেক কিছুই। কারোর মাথার ওপর ছাদ নেই, কারোর আস্ত বাড়িটাই ভেঙে পড়েছে। স্বজন হারা হয়েছেন কেউ, কারোর আবার শেষ সম্বলটুকুও হারিয়ে গিয়েছে ঝড়ের দাপটে। গ্রাম জুড়ে এখন চারিদিকে শুধুই হাহাকার ছবি উঠে আসছে। উল্লেখ্য, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বিধ্বস্ত এলাকা মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে জলপাইগুড়িতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি করেন আপনি? হ্যাঁ, কি কাজ করেন? এই হাজিরা মজুরা করি। হাজিরা করেন? হ্যাঁ। কে কে আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কি? এই ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে আছে। আর কেউ? কি হয়েছে আপনার? আমার হয়তো 3টের সময় ঝড়টা হলো, হ্যাঁ 1 ঘন্টাতে ধরে গেল। তারপর? হ্যাঁ, তারপরে ওই আলমারিটা নিয়ে গেল, ওটা জিনিসপাতি ছিল, টাকা পয়সা ছিল। কি ছিল? এই সোনা দানা। এই সেই সোনা কিসের কাজে রাখতো? আমার মেয়েটা ওই যে উপযুক্ত হয়ে না, মেয়েটাকে আমি বিয়ে দিতাম, ওইটার জন্য জমা করে। আপনার ছেলেরা কি কাজ করে? ও ড্রাইভারি করে। আলমারি পাচ্ছেন না? না, তো ওরা পাইনি। পুলিশকে জানিয়েছেন? পুলিশ না, কিছু জানায়নি। হ্যাঁ, ওই নতুন বাড়িটা চলে গেল। কি আলমারি পাচ্ছেন না? না, পাইনি, তারাও পাইনি। আলমারিতে কি কি ছিল? আর ওটা কাপড় খেতা, টাবলাইনা ছিল, কাপড় খেতা। হ্যাঁ, সোনার ছিল, টাকা পয়সা ছিল। হ্যাঁ, দুল ছিল। কত টাকার মতো ছিল? হ্যাঁ, কি এই মোটামুটি এই 1 লাখ খানের উপরে হবে টাকা। আর সোনা ধরো চুড়ি আসলো, আবার কানের জিনিস ছিল, নাকের ছিল, মালা একটা ছিল, আর ঠ্যাঙের গোট ওইগুলা কি কয় ঠ্যাং পাতা ওগুলা ছিল, উপর মালা ছিল, সমস্ত হারিয়ে গেল। হ্যাঁ, সব হারিয়ে গেল। আপনার নাম কি বললেন? কলেন রায়। কানের হারিয়েছে, গলা হারিয়েছে, পায়ের হারিয়েছে। এসব কি কাজে লাগতো আপনাদের? মূলত কার জন্য রেখেছিলেন? বোনের জন্য, বিয়ের জন্য রেখেছিলাম। তারপরে? আমি তো গরিব মানুষ, আমাদের তো আগেই রেডি করে রাখতে হয়। তারপরে এখন কি করবো, এখন তো পাই নাই, মানে সুটকেসটাই খুঁজে পাই না এখন। ওটা সুটকেসটাই হারিয়ে গেল? সুটকেসটাই নাই। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হবে এখন? কেউ এলাকাবাসী কেউ পেয়েছে? মনে পাইলে বলে দিত, পাই নাই এখনো। যদি পাইতো তাহলে বলে দিত। তারপরে? টাকা হারিয়েছে। টাকা হারিয়েছে। আপনারা কয় বোন? আমার তো কাকা তো আমার, হ্যাঁ কাকা তো বোন। হ্যাঁ, আমার বড় জেঠো। আপনার নাম কি? কল্পনা রায়। ঘূর্ণিঝড়ের পর জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বেশ কিছু এলাকায় এখনও নেই বিদ্যুৎ সংযোগ। টিনের চাল ঝুলছে গাছের ডালে, ইলেকট্রিক পোল পড়ে দেওয়াল ভেঙে চুরমার। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাস বিধ্বংসী ঝড়ে তছনছ। মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হোস্টেল এবং কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। যে হিসাবে ঝড় এসছিল
সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষয়গ্রস্ত হয়েছে, মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। তো এরকম তো আমরা কোনোদিন এরকম দেখিনি। আমরা শুনেছি বাইরের দেশে এসব, কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, এতে আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং যত সম্ভব আমরা বিডিও অফিস থেকে, আমাদের জিপি থেকে যতটুকু সাহায্য করার আমরা করেছি। এবং অনেকের বক্তব্য যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে শুধু একটা ত্রিপল দিয়ে কি আমাদের হয়? তো আমরা তো তাদেরকেও বলেছি দেখি আমরা কতটা করতে পারি, আমরা এটা আশ্বাস দিয়েছি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং কোথায় কোথায় মূলত ক্ষতি হয়েছে আপনার এই এলাকায়? আমাদের পাহাড়পুর অঞ্চলের মাহুতপাড়া, জালাদিপাড়া এবং পশ্চিম লাইন, এসব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিটেকনিক্যাল কলেজ ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মানে এখনো কি অনেক জায়গায় লাইন নেই, বিদ্যুতের খুঁটি এখনো অনেক জায়গায় লাইন এখনো বাড়িতে পৌঁছেনি এবং তাদের কমপ্লেন আমাদের কাছে আসছে এবং আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানিয়ে দিই। আমরা যতটা পারি আমরা তাদের পাশে আছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনিতা রাউত, পাহাড়পুর প্রধান। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আজ থেকে শুরু হলো প্রথম লাইভ কনসালটেশনের মধ্যে দিয়ে টেলিমেডিসিনের সুবিধা। উন্নত তথ্য প্রযুক্তির সহায়তা এবং চিকিৎসা বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় সফলভাবে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আজ প্রথম লাইভ কনসালটেশনের মধ্যে দিয়ে শুরু হয় টেলিমেডিসিনের সুবিধা। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় সংশোধনাগারগুলিতে এই টেলিমেডিসিন মারফত সংশোধনাগারের ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ জলপাইগুড়ি শহরের কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথম লাইভ টেলি কনসালটেশন শুরু হয়। উন্নত মানের ওয়েব ক্যামেরা, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের পাশাপাশি আইটি পার্সোনেলদের সহায়তায় এদিন 2 জন কলকাতার বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট সংশোধনাগারে থাকা শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেন। অন্যদিকে একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সংশোধনাগারের ব্যক্তিদের চিকিৎসা করেন। অনলাইনের মাধ্যমে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সংশোধনাগারের প্রত্যেকে। এদিন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, জেল সুপারিনটেন্ডেন্ট, জেল ফার্মাসিস্ট, ডেপুটি সিএমওএইচ 4, ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট, ডিস্ট্রিক্ট আইটি পার্সোনেল সহ অনেকেই। আমাদের যে টেলিমেডিসিন আজকে উদ্বোধন হলো, তো এখানে আমাদের যারা আবাসিক আছে তাদের একটা উপকার হলো যে তারা
কোনো স্পেশালিস্ট দেখাতে চাইলে সেটা অনলাইনে এখানে বসেই তারা দেখাতে পারবে, তাদেরকে বাইরে যেতে হচ্ছে না। এটাতে আমাদের শুধু আবাসিকদের না, আমাদের স্টাফদেরও সুবিধা হলো, কেন যারা রয়েছে তাদেরকে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার থাকলো না। এটাতে অনেক অ্যাডভান্টেজও রয়েছে। আমরা সময় নিয়ে আমরা ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবো, যেটা হয়তো আমাদের লোকালে অ্যাভেলেবেল নয়। এখানে যে কাছাকাছি হসপিটাল আছে সেটাতে যদি অ্যাভেলেবেল না থাকে, এটাতে অনলাইনে আমরা এই সুযোগটা পাচ্ছি। টেলিমেডিসিনের সুবিধাটা উদ্ঘাটন হলো, তো এই সুবিধার জন্য আমাদের ডেলি যেটা কাজ ছিল সেটা অনেকটাই সহজ। আমরা যেমন 30-40 জন করে দুবার করে বাইরে হসপিটালে পাঠাতাম, যেহেতু আমাদের এখানে ডাক্তার নাই, এই প্রবলেমটা আশা করি অনেকটাই কমে যাবে। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ আর সিকিউরিটির ক্ষেত্রেও আমাদের অনেকটাই গাইড পাবো। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাওয়া নিয়ে উঠেছে বিভিন্ন অভিযোগ। গত রবিবারের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ পাওয়া নিয়ে উঠেছে নানান অভিযোগ। এদিকে মঙ্গলবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ঝড়ে বিধ্বস্ত ওইসব এলাকা পরিদর্শন করলেন। নিঃস্ব বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। উল্লেখ্য, ঝড়ে এলাকার কয়েকশো পরিবারের অবস্থা শোচনীয়। শুধু পলিথিন টানিয়ে রাত কাটাতে হচ্ছে পরিবারগুলোকে বলে দাবি। এরই মধ্যে ত্রাণ পাওয়া নিয়েও অভিযোগ করেছেন বাসিন্দারা। ঘটনার পরে রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন জলপাইগুড়িতে। আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আজ অনন্ত মহারাজ এলাকা পরিদর্শন করে পরিবারগুলির অভাব অভিযোগের কথা শোনেন। বলেন, খুবই খারাপ পরিস্থিতি। এর আগে এমন ঘটনা তিনি দেখেননি। তবে মানুষের খাবার দেওয়া নিয়েও সমস্যা রয়েছে। বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীকেও রিপোর্ট দেবেন বলে জানান তিনি। এদিকে এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, নেতারা শুধু রাজনীতি করতে আসছেন, কোনো রকম সুযোগ সুবিধা গ্রামবাসীরা পাচ্ছেন না। শুধুমাত্র পলিথিন চিড়ামুড়ি খেয়ে আর কতদিন থাকবেন, প্রশ্ন ভুক্তভোগীদের। ওইদিকে ক্ষতি হয়েছে, এখানে ক্ষতি হয়নি, ওইদিকে হয়েছে। কিন্তু আপনারা সবাই দেখেন, সবাই তো কে বললো এই কথা? ওইখানে হয়নি, ওইদিকে হয়েছে। কে বললো এই কথাটা? কে বললো? ওই তো ওইখানেই একদম বললো কথাটা। আচ্ছা, এটা তো ঠিক না। ক্ষতি তো সবাই চোখে দেখতেছে, সবাই বলে যাচ্ছে যে ঠিক আছে আমরা দেখি, কিন্তু দেখা কি হচ্ছে সবাই হাড়ি করেই চলে গেছে না। সামনে ইলেকশন, গ্যাসের ট্যাঙ্কি আছে, ওভেন সহকারে চলে গেছে। না, ওই লোকটা কে? কোন লোকটা কে? লোকটাকে তো কার সঙ্গে আসছে? কার সঙ্গে আসছে? নিজেদের ওই যে দাদা যে আসছে না, রাজনীতি ওই দাদার সাথে, মানে যে কোনো নেতারাই আসছে, যে কোনো হ্যাঁ নেতারাই আসছে। ওই এখন সবাই ওইটাই বলতেছে, এখানে তো যেটা দেখা যাচ্ছে দেখেই চলে যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে। এরা তো সবাই তারা কি রাজনীতি করার জন্য আসছে এখানে? এখানে তো বিভিন্ন দলের নেতারা আসছে, সবাই দেখে চলে যাচ্ছে। এখন বেশিরভাগ কি করেছে এখানে বেশি আছে, এইটাই তো সব খায় না, সিলভার পাইছে কিনা, বসার থাকার জায়গা আছে কিনা, শুধু মোটরটা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। আমার নাম ধনঞ্জয় রায়। দিলেন যে ঘর বাড়ি যাতে মাথার ছাদ থাকলে এতটুকু ক্ষতি হতো না। হ্যাঁ, আর কি আশ্বাস দিলেন? বললেন সরকার কি দিয়েছে, আমি বললাম প্লাস্টিক দিয়েছে। বলে প্লাস্টিক দিয়ে কিছু হয়? শুকনো খাবার খেয়ে আমরা কতদিন বাঁচবো? আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, আমরা পরিবারে 5 জন, হাতের উপর খাই। হ্যাঁ, এত কিছু আমার কিভাবে কি করব? এখন আমার সব কিছু তছনছ হয়ে গেছে, সাজানোর সংসার শেষ। কি নাম আপনার? আমার নাম রঞ্জনা রায়। ঝড়ের সময় কোথায় ছিলেন আপনি? আমি 3 ছেলেকে নিয়ে আমি বাড়িতেই ছিলাম, ঘরের মধ্যে। সবাই চাপা পড়ে গেছে। কে কে চাপা পড়ছে? আমার বড় ছেলে মানে কপাল কেটে গেছে, 5টা সেলাই করছে। ছোট ছেলেও চাপা গেছে। আমি আমার মেজো ছেলেকে নিয়ে, হ্যান্ডিক্যাপ ছেলেকে নিয়ে আমি কোলে করে আসি। আমরা একটু বেতাটা কম পাইছি,
তবু সব শরীরে মানে দাগ আছে কালো কালো। মানে কোনো রকম ভাবে প্রাণে বাঁচছে না? হ্যাঁ, কোনো রকম ভাবে। এরকম ঘটনা, এরকম ঝড় কোনোদিন দেখছেন? জীবনে দেখিনি আমরা। আজকে আপনাদের পাকা ঘরের জন্য এর আগে আবেদন করেছিলেন? পাকা ঘরের জন্য আমাদের কি বলবেন আর, এগুলা মানে এদিকে আমার সুযোগ সুবিধা আমাদের কমে হয়। কেন, কি কারণে? কি কারণে এখন পার্টিগত অত কিছু আমি জানি না। আর আমার স্বামী ওগুলোতে এখন মন দেয় না জন্য পায়খানার জন্য আবেদন করেছি, নাই। এই পর্যন্ত পায়খানাও পাননি? না, পায়খানা আমরা পাইনি, আমরা নিজে দিয়েছি। এখানে তো বহুত ভয়াবহ পরিস্থিতি দেখলাম। এখানে যা পরিস্থিতি হয়েছে আমি তো প্রথম দেখলাম জীবনে, প্র্যাকটিক্যালি আমি এরকম দেখলাম। কিন্তু এখানে যেটা পরিস্থিতি আছে সেটা তো খুব খারাপ। আমি শুনলাম যে এখানে আজ পর্যন্ত এখনও পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থাই করেনি। হ্যাঁ, এখন মানুষের ঘর দুয়ার ভেঙে গেছে, কয়টা প্লাস্টিক দিয়ে গেছে, এটা তো ঠিক নয় না। এরা বলছে এই চিড়ে মুড়ি খেয়ে কতদিন জীবনযাপন করা যায়? ওইটাই কথা, এখানে কিছু একটা গভর্নমেন্টের কিছু করা উচিত, ইমিডিয়েট কিছু করার ছিল। আরেকটা অভিযোগ, এখানে সবগুলি পাকা কাঁচা বাড়ি। পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে সেখানে যে রং দেখে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে, আবাস যোজনার বাড়ি। না, এখানে তো কিছু একটা গন্ডগোল আছে। এটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না। কিন্তু কথা হলো অ্যাট প্রেজেন্ট যা পরিস্থিতি আছে টোটালি কমিশনের আন্ডারে আছে। তো ওদিকে এখানকার কমিশনের আন্ডারে তো ডিএম এসডিও বিডিওরা আছে। তাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তারা প্রপারলি এটা দেখাশোনা করা উচিত। ইউ রেসপন্সিবিলিটি মেন। বলছি এখন এমসিসি লাগু আছে, আপনিও একজন জনপ্রতিনিধি, যদিও সেক্ষেত্রে কেন্দ্র সরকারকে কি তদবির করবেন? আমি অবশ্যই বলবো, আমি রেকর্ড করে নিয়ে যাচ্ছি। আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলবো, উপরাষ্ট্রপতিকে বলবো, প্রেসিডেন্টকে বলবো। এবং 4 তারিখেও পিএম আসছেন আপনার কোচবিহারেই, তখন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। একটা বড় গরু মারা গেছে আমাদের। এবং এখানকার বাসিন্দারা অভিযোগ করছে, আপনারা দেখলেন এই পরিস্থিতি স্বাভাবিক হতে কি মনে হয়, কতদিন সময় লাগতে পারে? না, স্বাভাবিক হতে তো দেখুন এখানে তো ঘর বাড়ি ভেঙেছে, মানুষের হয়েছে, কিন্তু কথা হলো আমাদের এখানে এই এলাকাগুলো বঞ্চিত। এখানে ওদিকে আবাস যোজনাটা জোরদার করে করা উচিত। আজ পর্যন্ত এখানে লোক প্লাস্টিকের মধ্যে আছে, টিনের মধ্যে আছে, বাঁশের খুঁটি দিয়ে বসে আছে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এরকম নেই। আচ্ছা, আপনি ঢোকার মতো চিৎকার চেঁচামেচি শোনা গেল, কারা করছিল, কি বলছিল, কি অভিযোগ কি? না, ওরা বলছে আমাদের এইদিকে যেতে, ওই দিকে যেতে বলছে। কারা? না, কে জানি কারা বলছে। ওরা অভিযোগ করছে যে এখানে সবাই এসে রাজনীতি করার জন্য একটা অভিযোগ করছে। ভাই, আমি কিন্তু রাজনীতি করতে আসিনি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে আবাস যোজনার ঘরের জন্য টাকা চাওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ করছে। 20,000 টাকা করে চাওয়া হয়েছে, যারা টাকা দিতে পেরেছে তাদেরকেই আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, বাকিদেরকে দেওয়া হয়নি। কিভাবে দেখছেন? মানে এটা তো ঠিক নয়, এই যদি করে থাকে তাহলে ঠিক নয়। দেখুন, আমি রাজ্যসভার সদস্য, গতিকে আমার যেখানে বলার আমি সেখানে বলবো। আমি তো এক পেজে আছি, বর্তমান আমি রাজ্যসভা সদস্য, গতিকে আমি ইমিডিয়েট বলছি। পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি, এখনো 2 দিন কেটে গেল। সেটা তো দেখলাম, দেখতে আসছি, কিন্তু দেখি যে এখন মানুষের যে অবস্থা, দেখলাম কি প্লাস্টিক দিয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে। যে প্লাস্টিক খেয়ে থাকবে নাকি? আচ্ছা, পাকা ঘর যদি থাকতো তাহলে কি দুর্ঘটনা কিছুটা তো হতো না? এটা হইতো না। সব সেফটিতে থাকতো, নিরাপত্তায় থাকতো। প্রকৃতির যেটা তাণ্ডব তো বলা যায় না, কখন কোন বছর এত মানুষ ক্ষতি হতো না। এত ক্ষতি হতো না। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল থাকায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। এই চিত্র জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকার। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ট্রাফিক সিগন্যালের 2টি দিক প্রায় বিকল হয়ে রয়েছে। ওই দুপাশের রেড সিগন্যাল অনবরত জ্বলেই থাকছে, আর এতেই বিভ্রান্ত হচ্ছেন ছোট বড় সমস্ত যানবাহনের চালকেরাই বলে অভিযোগ। এ পথে যাতায়াতকারী স্থানীয়রা জানালেন, প্রায় 1 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে দুদিকের সিগন্যাল ব্যবস্থা বিকল। ওই দুদিকের গ্রিন সিগন্যাল ঠিকঠাক কাজ করলেও তার পাশেই অনবরত জ্বলে থাকতে দেখা যাচ্ছে রেড সিগন্যাল, আর এতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন ওই পথে চলাচলকারী অনেকেই বলে দাবি। এ বিষয়ে শহরের বাসিন্দারা জানালেন, খুবই সমস্যা হচ্ছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রুত এই সিগন্যাল ব্যবস্থা ঠিক করার প্রয়োজন রয়েছে বলেও জানান তারা।
এই বিষয়ে জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, সিগন্যাল ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে বলে জানান তিনি। সব কদমতলা মোড়ে কোন দিকে যাব বোঝাই যাচ্ছে না, সব লাইট জ্বলে যাচ্ছে, ডান দিক বাঁ দিক কোনো লাইট বোঝা যাচ্ছে না। মানে রেড সিগন্যাল জ্বলে আছে, রেড সিগন্যাল হয়ে আসছে, আচ্ছা একবার ব্লু গ্রিন হয়ে যাচ্ছে, আচ্ছা বোঝাই যাচ্ছে না কোন দিকে। এতে কি আপনাদের কেন অ্যাক্সিডেন্টের সমস্যা? আচ্ছা কি চাইছেন? ঠিক করুক জিনিসটা। কতদিন থেকে? বেশ অনেক দিন হয়ে গেল এটা। তাই, কি নাম আপনার? সত্যজিৎ বোস। হ্যাঁ, এই যে কদমতলা মোড়ে যে ট্রাফিক লাইটগুলো আছে, হ্যাঁ চারদিকে মানে রেড সিগন্যাল হয়ে আছে। রেড সিগন্যাল তো হয় না, হিসাবে তো গ্রিন সিগন্যাল দিয়ে হয়, কিন্তু সেটা সিগন্যালটা ঠিকভাবে হচ্ছে না। কদিন ধরে এরকম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কতদিন থেকে এরকম সমস্যা? দিন সাথে হবে। দুটো দিকেই দেখা যাচ্ছে লাল হয়ে আছে, অল টাইম লাল হয়ে আছে। এতে কতটা সমস্যা হচ্ছে পাবলিকের? হ্যাঁ, পাবলিকের অনেক সমস্যা, অনেক রকম, অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে মানে হয়ে যাচ্ছে। দেখছি তো অনেক দুর্ঘটনা হচ্ছে, টোটো এটা ওটা রাখা ইয়ে যাচ্ছে। আর টাইম মেনটেন্সটা হচ্ছে না। টাইম মেনটেন্স হচ্ছে মানে সেকেন্ডের দিয়ে 0 থেকে 1 যেটা ছিল আগে, যে ফট করে গাড়ি সিগন্যাল হয়ে পড়ে গেল, লাল সিগন্যাল, রেড ক্রস করলো, তখন রেড সিগন্যাল পড়লো, তখনই গাড়ি সব করে দাঁড়ায় পড়ছে। তাতে কি পেছনে গাড়ি ধাক্কা যাচ্ছে, এতে অ্যাক্সিডেন্টে আরও দুর্ঘটনা বেশি হচ্ছে, মানে আশঙ্কা থাকে। হ্যাঁ, আশঙ্কা থাকতেছে। প্লাস এটা যদি ঠিক করে এটা তো ভালোই হয়। কি নাম আপনার? আমার নাম গৌতম দে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। ভোটের আগে শহরের প্রবেশদ্বারগুলিতে বসেছে প্রশাসনের নাকা চেকিং ক্যাম্প। যে কোনো ইল্লিগাল ক্যাশ বা বেআইনি জিনিসপত্র যাতে ভোটে প্রভাবিত করতে না পারে, সেই কারণেই শহরের প্রবেশদ্বার গোশালা মোড় সংলগ্ন এলাকায় বসেছে ক্যাম্প। 24 ঘন্টা সিসি ক্যামেরার নজরদারিতে পুলিশ ও প্রশাসনের কড়াকড়ি। জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে গোশালা মোড় সংলগ্ন শহরের প্রবেশদ্বারে লোকসভা ভোটের কারণে বসেছে নাকা চেকিং ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন। সমস্ত ছোট গাড়ি থামিয়ে তাদের ডিটেল নিয়ে রেকর্ড রাখা হচ্ছে, পাশাপাশি চলছে তল্লাশি। আমাদের এখানে গোশালা মোড়ে আমরা নাকা চেকিং চলছে, আর এটা ইলেকশনের পারপোজে, যাতে কোনো ইলিগাল ক্যাশ বা ইলিগাল লিকুইড যেটা মানে ইলেকশনকে প্রভাবিত করতে পারে খারাপভাবে, সেই জিনিসগুলো যেন জলপাইগুড়িতে না ঢুকে। যেহেতু জলপাইগুড়িতে ইলেকশন আছে, ওই জন্য আমরা এখানে নাকা চেকিং করছি। কারা কারা আছে? কারা কারা রয়েছে? আমরা আছি, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে আছি, আমি বিএলওর অফিসের রেভিনিউ অফিসার, আর উনি কোতোয়ালি থানা থেকে আছেন আমাদের এএসএসআই, আর উনি একজন কনস্টেবল আছেন। সিসি ক্যামেরায় কি সমস্ত নজরদারি? না, সিসি ক্যামেরা 24 ঘন্টা চলে নজরদারি, যাতে কোনো রকম আমাদের নজর থেকে এড়িয়ে না যায়, সেই জন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রাজু সুব্বা, আর আমার পরিচয় হচ্ছে যে আমি বিএলওর অফিসে রেভিনিউ অফিসার হিসেবে আছি। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উন্নত তথ্য প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথম লাইভ কনসালটেশনের মধ্যে দিয়ে শুরু হয় টেলিমেডিসিনের সুবিধা। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.